এই না, আদা দিয়ে একবারে কড়া করে গরম গরম চা নিয়ে এসেছি, খাও, শরীর ঝরঝরে হয়ে যাবে। খুব ভালো করেছিস। ও ট্রেন জার্নি যে আজকাল কি অবস্থা, কি বলবো তোকে। রিজার্ভেশন রয়েছে, তবু বসবার জায়গা নেই, কাতারে কাতারে লোক, একবার লোকাল ট্রেনকে হার মানিয়ে দেয়। রিজার্ভ বলছো, তাতে আবার লোক উঠেছে কেন? কি করে জানবো, সবাইকেই তো যেতে হবে। আমাকে একটু জল তুলে দিস, চান করবো। এখন চান করবে এই রাত্রিবেলা? হ্যাঁ রে, মানে এতখানি পথ জার্নি করে এসেছি তো, গায়ে একদম ধুলোমালা জমে আছে, চান না করলে ঘুমোতে পারবো না। তাহলে দাঁড়াও, একটা কাজ করি, আমি বরং একটু গরম জল করি, বুঝলে? তুমি ঠান্ডা জলের সঙ্গে মিশিয়ে নাও, ঠান্ডা ঠান্ডা পড়েছে তো, নাহলে তোমার ওই ব্যথাটা আবার বাড়বে। ঠিক আছে, তাই হবে। তা রাতে কি করব? রাত্রিরে দেখ, আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো, বড্ড ক্লান্ত লাগছে। তুই বরং এক কাজ কর, ওই চাল ডালে বসিয়ে দে, খিচুড়ি খেয়ে শুয়ে পড়বো। আচ্ছা ঠিক আছে। এই শোন শোন, হ্যাঁ কাছে আয়। তোর গলায় এই দাগটা কিসের? লোকটা কি চায় বলতো? এখনো মারধর করা বন্ধ করলো না? ওকে কিন্তু আমি জেলে দিয়ে ছাড়বো। কি হয়েছে খুলে বলতো? ওসব কথা তুমি পরে শোনো তো, ও তো রোজের কাণ্ড আছেই। বাইরে থেকে ঘুরে এসেছো, এখন একটু চান টান করে খাওয়া দাওয়া করে তুমি ঘুমিয়ে নাও, ওসব তুমি পরে শোনো। ও তা হসপিটালে যাবে তো কালকে? ওই আমাকে তো সকাল সকাল এসে রান্না বান্না করতে হবে। না, আমি চাকরি ছেড়ে দিয়েছি। চাকরি ছেড়ে দিয়েছো? সে কি গো দিদি? হ্যাঁ, তোকে আর সকাল সকাল তাড়াহুড়ো করতে হবে না, এখন থেকে বেলা করে এলেই হবে। যা, জলটা তুলে দে। ঠিক আছে। দাদা, ব্রেকফাস্ট। ডিম টিমগুলো সরিয়ে নাও। এত মাখন দিয়েছো? দাদা, বৌদিকে ফোন করেছিলেন? না, কেন বলো তো? না, বললাম যে ফোন করে জেনে নিতে কবে ফিরছেন। শর্মিলা, তোমাকে বোধহয় চলে যেতেই হবে। দাদা, বলছিলাম যে ওই নম্বরটা না হয় আমাকে দিন, আমি ফোন করে কথা বলে জেনে নেব। আসলে তোমার বৌদির তো কোনো ঠিক নেই যে কবে আসবেন। জানি না। কেন দাদা, বৌদি কি কোনো অসুখ বিসুখ করেছে? না না না, অসুখ করে না। তাহলে কি কোনো ঝগড়া হয়েছে? বলছিলাম দাদা, ওই আপনার মোজা জোড়াটা আমি কেচে দিয়েছি, জুতো তো খুব ধুলো পড়েছিল, ওটা আমি ঝেড়ে পালিশ করে দিয়েছি, সব জিনিসপত্র আমি গুছিয়ে রেখেছি, আপনার যা দরকার আপনি নিয়ে নেবেন। হ্যাঁ ঠিক আছে। শর্মিলা, তুমি চলেই যাও, বুঝলে? তোমার কি পয়সা করে লাগবে বলো, আমি দিয়ে দিচ্ছি। কত লাগবে তোমার? চাও আর আমার কাছে? চাই তো অনেক কিছু, আর তুই সেটা দিবি।
হ্যাঁ, আমার 1 মাসের মধ্যে 5,000 টাকা চাই। 5,000 টাকা? অত টাকা আমি কোথায় পাবো? হ্যাঁ বলো, কত টাকা লাগবে তোমার? না, আমার টাকা লাগবে না। কদিন আগেই তো আমি বৌদির কাছ থেকে 500 টাকা নিয়েছি। তবু যদি লাগে তোমার যাওয়ার জন্য তো লাগবে। কত দেবো বল? আমার কাছে এখন টাকা আছে, যদি দরকার লাগে আমি চেয়ে নেব। চলে গেলে আর চাইবে কি করে? ঠিক আছে, তুমি চাবিটা পাশের বাড়িতে রেখে যাও, কেমন? বেরোচ্ছি আমি। হোয়াট? কি বলতে চাইছেন কি আপনি? আমি কিছু বলতে চাই না, শুধু জানতে চাই ডাক্তার রায়ের স্ত্রীর কাছ থেকে আপনি কত টাকা নিয়েছেন? কত টাকা নিয়েছেন আপনি? হঠাৎ এই সমস্ত প্রশ্নগুলো উঠছে কেন? নিশ্চয়ই কোনো কারণ আছে, সেই জন্য এই সমস্ত প্রশ্ন উঠছে। হ্যাঁ, আপনি বসুন বসুন, ওই চেয়ারটায় গিয়ে শান্ত হয়ে বসুন। আমি বেশ বুঝতে পারছি যে কোনো বিশেষ কারণে আজকে আপনার মুডটা খুব একটা ভালো নেই। চা খাবেন? না, আমি চাটা কিছু খাবো না, শুধু সত্যি কথাটা জানতে এসেছি। কত টাকা নিয়েছেন আপনি? চুপ করে থাকবেন না মদনদা, বলুন। বলবো, আমি আপনাকে সবকিছুই বলবো। শুধু তার আগে আমার একটা প্রশ্নের আপনি জবাব দিন তো। এই যে 50,000 টাকা আপনি পেলেন, আমি না থাকলে সেই টাকাটা কি আদৌ আপনি পেতেন? সেদিন আপনার ভগ্নিপতি মারা যাওয়ার পরে দুঃসংবাদটা পেয়ে সবচেয়ে আগে আপনাদের বাড়িতে গিয়েছিল কে? এই শর্মা। সেদিন কি সেই বিপদের দিনে আপনাদের পাশে বন্ধুর মতো দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল কে? এই 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 মদন ঘোষ। আপনাকে, আপনার বোনকে নিয়ে গিয়ে থানায় এফআইআর করানো, সাংবাদিকদের বাড়িতে ডেকে এনে তাদেরকে দিয়ে নিউজ করানো, এই সমস্ত কিছুর পেছনে আমি ওই অ্যাডামেন্ট ডাক্তারের ওপরে প্রেসার ক্রিয়েট না করলে আজকে এত সহজে এতগুলো টাকা আপনি পেতেন না। কিন্তু আমি টাকা পয়সার জন্য তো এই সমস্ত করিনি। আমি চেয়েছিলাম যে অলোকের অকাল মৃত্যুর জন্য যে দায়ী তার শাস্তি হোক। শাস্তি? শাস্তি অত সহজ? এ কি ছেলের হাতের মোয়া যে চাইলে আমার পেয়ে যাব? শুনুন, কোনো দুষ্টু ছেলেকে শাস্তি দেওয়া যায়, দুষ্টুমি করলে তাকে কান ধরে দুটো চড় মারলেন কিংবা কান ধরে ওঠবোস করালেন। দেখুন, ওই মৃত্যুটা যে ডাক্তারের জন্যই হয়েছে এটা প্রমাণ করতে অনেক সময় ব্যয় হয়ে যেত, অনেক দৌড়দৌড়ি করতে হতো। এটা কি আপনার খেয়াল আছে? তা হয়তো তো, কিন্তু কিন্তু কি? দেখুন মশাই, আপনারা যদি শাস্তি পাওয়াতে চান তাহলে তাহলে কম্প্রোমাইজ করতে গিয়েছিলেন কেন? কেন হাত পেয়ে ততগুলো টাকা নিতে গিয়েছিলেন? হ্যাঁ, এই তো কিছুদিন আগে পর্যন্ত আমার পেছনে ঘুরঘুর করছিলেন টাকাটার জন্য, কাবলিওয়ালার মতো। না, আমি আপনার কাছ থেকে টাকা ধার করে বসে আছি, আর যেই মুহূর্তে টাকাটা হাতে পেলেন অমনি বলছেন টাকার আমাদের আর কোনো প্রয়োজন নেই। অদ্ভুত। কিন্তু আমি যে শুনেছি আপনি ডক্টর রায়ের স্ত্রীর কাছ থেকে 1.5 লক্ষ টাকা নিয়েছেন, কিন্তু আমি মাত্র 50। দাঁড়ান মশাই, দাঁড়ান। আমি যে ডক্টর রায়ের স্ত্রীর কাছ থেকে 1.5 লক্ষ টাকা পেয়েছি এটা আপনি কোথা থেকে জানলেন? হ্যাঁ, হাত গুনে? আর আপনি যে এফিডেভিট করে ওখানে সই করে দিয়ে এসেছেন তাতে কি কোথাও লেখা আছে যে টাকা পেয়ে আপনারা মামলাটা প্রত্যাহার করেছেন? না, সেটা অবশ্য নেই। আমি তো নিঃশর্তে অভিযোগ প্রত্যাহার করে নিয়েছি। নিঃশর্তে অভিযোগ প্রত্যাহার করার বিনিময়ে ক্যাশ 50,000 টাকা কিন্তু আপনি পেয়েছেন। কিন্তু আপনি তো 1.5 লক্ষ টাকা নিয়েছেন। আপনি কি বলেছিলেন হ্যাঁ যে 50,000 টাকা পেলেই আপনি সন্তুষ্ট থাকবেন? সেদিনকে তো মিসেস রায়ের সামনে আপনি ওই অ্যামাউন্টটাই বলতে গিয়েছিলেন। ভাগ্যিস আমি ছিলাম, নইলে তো মশাই আজকে 50,000-এর পরিবর্তে 5,000 টাকা পেতেন। কিন্তু আপনি তো 3 লক্ষ টাকা চেয়েছিলেন। হ্যাঁ, চেয়েছিলাম। আর 3 লাখ টাকা চেয়েছিলাম বলেই আজকে রফা করে সেটা 1.5 লাখ টাকা হলো। ও, তাহলে আপনি স্বীকার করছেন আপনি 1.5 লক্ষ টাকা নিয়েছেন? আমি কি মিছিমিছি এতদিন আপনার পেছনে দৌড়দৌড়ি করেছি? আমার বুদ্ধি, সময়, পরিশ্রম এসবের কোনো দাম নেই? ও, তাহলে আমি পাবো 50,000, আপনি তার ডবল নিয়ে নেবেন। আমি ডবল পেয়েছি এটা আপনাকে কে বলল? জি, ওভাবে বলবেন না।
দেখুন, এই টাকা পয়সার ব্যাপারে মদন ঘোষ যথার্থ গণতন্ত্র মেনে চলে। হ্যাঁ, টাকাটা সমান 3 ভাগে ভাগ হয়েছে। 1 ভাগ পেয়েছেন আপনি, 1 ভাগ আমি, আর আরেক ভাগ পেয়েছেন শশাঙ্ক দাস। শশাঙ্ক দাও টাকা নিয়েছেন? হ্যাঁ, আরে বাবা, কি হলোটা কি? তোকে দেখে টানছিস কেন বলতো? তোকে বলছিলাম না যে সমুদার ঘরটা সবসময় তালাবন্ধ থাকে, অথচ ওখান থেকে রেডিওর গান শোনা যায়। তো কি হচ্ছে? আমার মনে হয় অন্য কোনো ব্যাপার আছে। আচ্ছা বল, যে ওনার ঘর তালা মারা থাকুক খোলা থাকুক তাতে তোর আমার কি? তুই তো আমার কথাটা শুনতেই চাইছিস না। বল। আরে ছন্দা একজনকে বেরিয়ে যেতে দেখেছে ওখান থেকে। আচ্ছা, ওখানে তো ব্রজলালদা মানিকদা এদের তো মাল খাওয়ার জায়গা। আরে ব্রজলালদা মানিকদা নয়, সমুদার ঘরে ও ঠেক বসা বন্ধ হয়ে গেছে অনেক। তাহলে কি? একটা মেয়ে, ছন্দা না ওই পেছনের রাস্তা দিয়ে একটা মেয়েকে চলে যেতে দেখেছে। মেয়ে? তোকে ও নিজে কথা বলেছে? আরে পাপিয়া নিজের চোখে দেখেছে। এখন হয়তো এই মাল খাওয়ার সাথে সাথে মেয়ের ব্যবসাটা শুরু করেছে। সত্যি হসপিটালের পরিবেশটা কি হচ্ছে একবার ভাব। একটা কথা বলবো তোকে, এইসব ব্যাপারে না কৌতূহলটা বাদ দিতে। ওরা কিন্তু ভীষণ ভীষণ বাজে লোক, যখন যা খুশি করে দিতে পারে। তুই তুই ব্যাপারে একদম কৌতূহল রাখিস না। আরে দূর, আমি কি কৌতূহল দেখাতে গেছি নাকি? পাপিয়া বললো তাই বলছি। পাপিয়াকেও একটা কথা বলে দিবি যে এই কথাগুলো যেন পাঁচকান না হয়। দেখ, তোরা আমরা কাজ করতে এসেছি, চোখ কান বুঝে কাজ করবো, চলে যাব। ওকে? যাই হোক, বাদ দে, আমাকে মেট্রোনের কাছে যেতে হবে, চল। ওয়েল, আপনার সব কথা আমরা শুনলাম ডক্টর রয়। আপনি যথাসাধ্য চেষ্টা করেছেন নিজেকে জাস্টিফাই করার, কিন্তু তবুও মনে কিছু প্রশ্ন থেকে যাচ্ছে। ইয়েস, ব্যাপারটা পুরোপুরি আনস্ক্রুপুলাস বলে মেনে নিতে পারছি না। আর বিশেষ করে আপনার মতো একজন এক্সপিরিয়েন্স ডক্টরের ক্ষেত্রে এ ধরনের ঘটনা আনডিজায়ারেবল। একথা কেন বলছেন? ওয়েল, আমাদের প্রশ্নগুলো শুনলেই বুঝতে পারবেন। আচ্ছা ডক্টর রয়, আপনি কি জানেন এই হসপিটালে প্যাথোলজিক্যাল সেন্টার আছে, মাইক্রোবায়োলজি ল্যাব আছে? আমি এতদিন এই হসপিটালে আছি, আমি এটা জানি না? জানি। জানেন? তাহলে ব্লাড রিপোর্টটা সেখানে না করিয়ে পেশেন্ট পার্টিকে ইনসিস্ট করলেন কেন বাইরে থেকে করিয়ে আনতে? ইনসিস্ট করিনি, আমি আমার আর্জেন্সিটা বলেছিলাম, তাতে পেশেন্ট পার্টি বাইরে থেকে টেস্টটা করাতে রাজি হয়েছে। আপনার আর্জেন্সি ছিল? ভেরি ফানি। তো কিসের আর্জেন্সি ছিল জানতে পারি? 2-3 দিনের মধ্যে অপারেট করাটা অত্যন্ত জরুরি ছিল, কিন্তু সেদিন শনিবার থাকায় আমাদের প্যাথোলজিক্যাল ডিপার্টমেন্ট 12টায় বন্ধ হয়ে যায়। সো হোয়াট, মানডেতে হতে পারতো। হ্যাঁ, হতে পারত, কিন্তু তাতে পেশেন্টের কন্ডিশন অত্যন্ত খারাপ হয়ে যেত, কারণ পেশেন্ট বারবারই অজ্ঞান হয়ে যাচ্ছে। মানলাম, কিন্তু ডক্টর রয়, আপনি কি সব মানুষকে বাঁচিয়ে তুলতে পারবেন? লিমিটেড সোর্স, লিমিটেড ম্যান পাওয়ার দিয়ে যতটুকু সম্ভব ততটুকুই তো করা উচিত। রাইট, ডাক্তারি মানে তো হটকারিতা নয়। তাহলে এই মৃত্যুটা নেই বা এত মাথা ঘামানো হচ্ছে কেন? তার মানে আপনি কি জানেন যে এই মৃত্যুর ঘটনা হেলথ মিনিস্ট্রি পর্যন্ত পৌঁছে গেছে? ইয়েস, এছাড়া বাইরে থেকে রিপোর্ট করিয়ে আনতে বলাটাও তো আইন বিরোধী কাজ। আপনি কেন সেটা করলেন? রিপোর্টটা কোথা থেকে করাতে বলেছিলেন? পার্টিকে? দ্য কিওর থেকে? তাদের সঙ্গে কি আপনার কোনো বন্দোবস্ত আছে? সেটা আমাকে না জিজ্ঞেস করে আপনাদেরই তো খোঁজ খবর নেওয়া উচিত। ভিজিলেন্স ডিপার্টমেন্ট তো অনেক ব্যাপারই তৎপরতা দেখায়, এই ব্যাপারে একটু দেখাক। ভিজিলেন্সকে বলবো না সিআইডি কে বলবো সেটা আপনি আমাদের উপরেই ছেড়ে দিন ডক্টর রয়। ইউ বেটার অ্যান্সার আওয়ার কোশ্চেনস। আপনি কি বলতে চান এই মৃত্যুর পেছনে আপনার কোনো নেগলিজেন্স বা অন্য কিছু নেই? অন্য কিছু মানে? ডক্টর রয়, আপনি ইচ্ছে করলে একটু জল খেয়ে নিন। চলো, আমরা বলতে চাইছি ট্রিটমেন্টের গন্ডগোল, কারণ দ্য কিওরের মতো একটা রেপুটেড রেনোন ল্যাবরেটরি ভুল রিপোর্ট দেবে, এটা মেনে নেওয়ার একটু অসুবিধা রয়েছে। হ্যাঁ, দে আর ভেরি মাচ কেয়ারফুল অ্যাবাউট দেয়ার রেপুটেশন। They are very much careful about the reputation, but might not be about the reports. বেশ, আমরা তাহলে তদন্তের নির্দেশ দেব। আমিও সেটাই চাই। ওইখানকার প্যাথোলজিস্টকে জিজ্ঞাসাবাদ করলে আমরা জানতে পারবো দেখুন, কি করতে হবে না হবে সেটা ঠিক করবে তদন্ত কমিশন।
লেট দেম ডু দেয়ার জব প্লিজ। আরেকটা কথা আপনি বলুন তো, আপনি মিডিয়ার সাথে ইল বিহেভ করলেন কেন? আমি ওদের বিহেভিয়ারে রিয়্যাক্ট করেছি মাত্র। স্ল্যান্ডারিংটা ওদের পলিসি, ওরা সেটাই করেছে। তাই নাকি? এই তো নিউজ পেপার রয়েছে, আপনি দেখান কোথায় আপনার নামে স্ল্যান্ডারিং করেছে ওরা। ডক্টর রায়, সবাই খারাপ, আপনি পারফেক্ট। ব্যাপারটা একটু একপেশে হয়ে যাচ্ছে না? দ্য কিওর আপনাকে ভুল রিপোর্ট দিয়েছে, সাংবাদিকরা আপনার নামে স্ল্যান্ডারিং করেছে, অথচ আপনি একটা কথা চিন্তা করে দেখুন তো, স্যাটারডেতে আপনি ব্লাড টেস্ট করতে চাইলেন, ব্লাড সুগার টেস্ট, আপনি স্যাম্পলও সেদিনে পাঠালেন, রিপোর্টটা এলো আপনার মানডে ইভিনিং, আর আপনি টিউসডেতে ব্লাড সুগার কন্ট্রোল করার জন্য ইনজেকশন ইনসুলিন ইনজেক্ট করলেন। রাইট। আপনার কি মনে হয় না বাই দিস টাইম, মানে এই সময়ের মধ্যে সুগারের পার্সেন্টেজে হেরফের হয়ে যেতে পারে? আপনারা এই পয়েন্টটা মধ্যে ওই নিউজ পেপারগুলো থেকে গ্যাদার করেছেন। তো এই জবাব দিলে বলতে হয় যে আমাদের চিকিৎসা ব্যবস্থাটাই তো এইরকম। আমরা তো মানধাতার আমলে পড়ে রয়েছি। আজকে একটা ছোটখাটো নার্সিং হোমে ডাক্তাররা গ্লুকোমিটার সঙ্গে নিয়ে ঘোরে, যাতে সুগার পার্সেন্টেজটা মাপা যায় এবং সঙ্গে সঙ্গে ডিসিশন নিয়ে ট্রিটমেন্ট করা যায়। কিন্তু একটা সরকারি হাসপাতালে যেখানে মাসের মধ্যে 20 দিন একটা এক্সরে মেশিন অকেজো হয়ে পড়ে থাকে, সেখানে 3 দিন বাদে আসা রিপোর্টের উপর ভরসা করা ছাড়া আমাদের আর কোনো রাস্তা নেই। কতক্ষণ তুই? এই তো আরে 15 মিনিট হয়ে গেছে। ফটোগ্রাফার সমীর আসেনি? না এখনো আসেনি তো। সে কি? আমি ওয়েট করছিলাম তো। কতক্ষণ কিছু কাউন্সিলর খবর পেলে? মিটিং চলছে কাউন্সিলর। এই কখন এলে তোমরা? এই তো কিছু কতক্ষণ দেরি? সময় আছে বলছি। ফটোগ্রাফার এসো। কথায় কথায় সরকারি হাসপাতালের নিন্দে করার অভ্যেসটা বন্ধ করুন। আপনার যদি এই হসপিটালে অসুবিধা হয়, তাহলে আপনি অন্য কোনো নার্সিং হোমে চলে যাচ্ছেন না কেন? ওটা তো আমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এই ব্যাপারটা তো আর পার্সোনাল থাকছে না। আপনার নেগলিজেন্সের জন্য একজনের মৃত্যু হয়েছে। চাপ দিয়ে বের করতে হবে, সহজে বলবেন না ব্যাপারটা। এখন আর কি আমি করি? 10 মিনিট ধরে ওয়েট করছি, এখনো তো বেরোচ্ছে না। আপনার যদি নেগলিজেন্স বা কোনো ভুল না থাকে, তাহলে আপনি পেশেন্ট পার্টির সঙ্গে কম্প্রোমাইজ করতে গেলেন কেন? হ্যাঁ, আপনি টাকা দিয়ে তাদের মুখ বন্ধ করতে চাইলেন কেন? জবাব দিন, চুপ করে থাকবেন না। কাম অন, স্পিক আউট ডক্টর রয়। কেন আপনি ঘুষ দিয়ে পেশেন্ট পার্টির মুখ বন্ধ করতে গেলেন? স্পিক আউট ডক্টর রয়। বলুন, উত্তর দিন। আচ্ছা ডক্টর রয়, আপনাদের আজকের মিটিং এর বিষয়বস্তুটা একটু যদি বলেন প্লিজ। আমি সরি, আমি কিছু বলতে পারবো না। কেন? এটা কি খুব সিক্রেট ব্যাপার ডক্টর রয়? শুনলাম কাউন্সিল আপনাকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সাসপেন্ড করতে চায়। হ্যাঁ, আপনি যদি জানেন তাহলে প্রশ্ন করছেন কেন? আমরা আপনার মুখ থেকে শুনতে চাই। শুনবো তাই। আমি তো বললাম যে আমি কিছু বলতে পারবো না। কেন ডক্টর রয়, আপনি মিছিমিছি মিডিয়াকে নেগলেক্ট করছেন। হ্যাঁ এক্স্যাক্টলি। দেখুন আপনার তো কোনো বক্তব্য থাকতে পারে, হ্যাঁ। আপনি সেটা বলুন, আমরা সেটা ছাপাবো। হ্যাঁ, আপনি বললেন, আমরা এই জন্যই তো এখানে এসেছি। আপনারা ছাপবেন না, মানে ছাপবেন না, ছাপলেও আমার কথা বিকৃত করে ডিস্টর্ট করে ছাপবেন। না, কথা বলবেন না ডক্টর রয়। I protest. আমরা সাংবাদিকরা আপনাদের ডক্টরদের মতো করাপ্টেড নয়। হ্যাঁ এক্স্যাক্টলি। আপনি আগে আপনার কথা উইথড্র করুন। Immediately withdraw. আপনাকে উইথড্র করতে হবে ডক্টর রয়। প্লিজ ডোন্ট ইরিটেট মি, প্লিজ। আচ্ছা, এর মধ্যে ইরিটেশন আমরা কি আছে? আমরা তো আমাদের কাজ করছি, আপনি উল্টো আমাদের হ্যারাস করছেন। আপনি বরঞ্চ ইনসাল্ট করছেন আমাদের। আপনি আপনার কথা উইথড্র করুন, নাহলে আমরা কিন্তু ছাড়ছি না। আমরা ছাড়বো না আপনাকে। আমরা ছাড়বো না, কিছুতেই ছাড়বো। কি করবেন, কি করবেন? আপনাদের কলমগুলো তাহলে ফেলে দিন। যদি গায়ের জোর দেখাতে চান, ক্যামেরাটা ফেলুন। ডক্টর রয়, আপনি কিন্তু লিমিট ক্রস করছেন। একদম লিমিট ছাড়িয়ে কথা বলছেন। আপনাদের কলমের কোনো দাম নেই, ওগুলো কোনো পারপাস সার্ভ করে না, কলমগুলো সব বোতা। ডক্টর রয়, আপনি সাংবাদিকদের সম্পর্কে যে সমস্ত উল্টোপাল্টা কথা বললেন, এর জন্য আপনি ক্ষমা চাইবেন। হ্যাঁ এক্স্যাক্টলি। আমরা কিন্তু আপনাকে আর একটা সুযোগ দিচ্ছি। শেষবারের মতো আপনাকে সুযোগ দিচ্ছি এটা। ডাক্তারদের খারাপ বলবার জন্য আপনি কি ক্ষমা চাইবেন? একদমই নয়। শুনুন, এর মধ্যে ক্ষমা চাওয়ার কি আছে? আমরা যা সত্যি তাই বলেছি। একদম তাই। তার সবচেয়ে বড় এক্সাম্পল তো আপনি নিজেই আছেন। কি বললেন আপনি? যা ঠিক তাই বলেছি। একদম।
ছবি তুলবেন না আপনি। না, না, এটা আপনি বাধা দিতে পারেন না। ডক্টর রায়, আপনি এটা বাধা দিতে পারেন না। আমি বারণ করছি, আপনি কেন কথা বলতে পারছেন না? এটা ওনার ডিউটি, ডক্টর রায়।